আলাইকুম। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার আজকে আমার ক্লাস পড়লো। মাঝে অনেক অনেক দিন আমার সাথে তোমাদের ইংলিশ ক্লাস পড়েনি। আমার যদি আবার নতুন করে আমার পরিচয় একটু দিতে হয়, আমার নাম হচ্ছে সুমাইয়া বিনতে সাজ্জাদ। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত আছি। আর আজকে আমরা আগের দিনের মতো আমরা আগে যেরকম ইংলিশ ক্লাস করতাম, আজকে আমরা সেরকম ইংলিশে একটা চমৎকার কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকগুলো হচ্ছে সেরকম কিছু টপিক যেগুলো সরাসরি হয়তো কোনো কোয়েশ্চেন এরকম আসবে না যে বলো পজিটিভ ভার্ব কি, এরকম কোনো কোয়েশ্চেন আসবে না। না আসাটাই স্বাভাবিক। কিন্তু এইগুলো টপিক হচ্ছে সেসব ইন্ট্রিকেট টপিক যেগুলো ছাড়া তুমি সেন্টেন্স কারেকশন বলো, এরর ডিটেকশন বলো, কোনো কিছু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা না। এইগুলো হচ্ছে একদম বেস টপিক প্রত্যেকটা গ্রামার এরর আইডেন্টিফাই করার জন্য, এমনকি একটা প্রপার প্যারাগ্রাফ লেখার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা শুরু করে আগে দেখি আমাদের আজকে কী কী টপিক ছিল। আমাদের প্রথম টপিকটা হচ্ছে পজিটিভ ভার্ব, তারপর সাবজাংটিভ, মোডালস, ট্যাগ কোয়েশ্চেন্স অ্যান্ড ভোক্যাবস। ভোক্যাবস তো আমাদের প্রত্যেক দিনই থাকে, প্রত্যেক দিন আমরা যে 20টা করে বা 30টা করে ভোক্যাবস দিয়ে থাকি। তোমরা যদি সেগুলো পড়ো তাহলে আমার মনে হয় না আলাদা করে তোমাদের কোনো বই ফলো করতে হবে। করা ভালো, কিন্তু এগুলো যদি পড়ো একদম বেয়ার মিনিমাম তাহলেও মোর দ্যান এনাফ। তো আমরা শুরু হয়ে যাই। পজিটিভ ভার্ব। আচ্ছা, পজিটিভ ভার্ব জিনিসটা কি? পজিটিভ ভার্বটা আচ্ছা আমরা একটু আগে ডেফিনিশনটা পড়বো নাকি আগে পজিটিভ ভার্বের ইয়েটা পড়ে? আগে আমি একটু দেখি তোমরা কে কে জয়েন করেছো এখনো। আচ্ছা, পজিটিভ ভার্ব এটার নামের মধ্যে এটার মিনিংটা লুকিয়ে আছে। দেখো পজিটিভ ভার্বে দেখো প্রথম পার্টটা কি, কালো কালার কেন, কি ব্যাপার? তেমন কালারটা একটু চেঞ্জ করে নেই, আমার সবসময় এখানে হলুদ কালার দিয়ে লিখতে ভালো লাগে। আচ্ছা, পজিটিভ ভার্বের প্রথম পার্টটা দেখো, কজেটিভ ভার্ব। কি মনে হয় একটা কজ একটা শব্দ আসতেছে তাই না? কজ, কোনো কাউকে দিয়ে কিছু করা বা রিজন। পজিটিভ ভার্বের সবচেয়ে বাংলা আমি যদি বলতে হয়, তোমরা বাংলা নিশ্চয়ই অনেক ভালো পারো আশা করি, যদি নাও পারো বেসিক একটা ধারণাও আছে। তো প্রযোজক কর্তা, প্রযোজক কাজ আমরা যেগুলো পড়েছিলাম ওগুলোই কিন্তু এই পজিটিভ ভার্ব, মানে নিজে কাজটা করছেন। হয়তো মনে আছে আমাদের একটা এক্সাম্পল খুবই পপুলার ছিল, মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে। তার মানে মা কিন্তু চাঁদ দেখছে না, মা শিশুটাকে চাঁদ দেখাচ্ছে। মানে মা কাজটা ডাইরেক্ট করছে না, মাটা কাজটা আরেকজনকে দিয়ে করাচ্ছে, মা কাজটা শিশুকে দিয়ে করাচ্ছে, শিশুকে দিয়ে চাঁদ দেখাচ্ছে। পজিটিভ ভার্ব হচ্ছে সেম জিনিসটাই, যখন কোনো সাবজেক্ট নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে কাজ করায় বা এই ধরনের জিনিস। দ্য সাবজেক্ট কজেস সামওয়ান টু ডু সামথিং বা দ্য সাবজেক্ট কজেস সামথিং, তখন আমরা সেটাকে কি বলি? পজিটিভ ভার্ব। খুবই সোজা ডেফিনিশন। আচ্ছা, এখানে তার একটু ক্লিয়ার ভাবে ডেফিনেশনটা দেওয়া আছে, হোয়াট আর পজিটিভ ভার্বস। আমরা একটু ডেফিনিশনটা যদি পড়ি, ভার্বস ইউজড when someone causes another person to do something। আমি যেটা বললাম, when someone causes another person, একটা ব্যাপার খেয়াল রেখো, এখানে মনে করো মানুষ না, মানে একটা কাজ করতে পারে এরকম সক্ষম যদি কিছু না হয়, আমি তাহলে সেটাকে দিয়ে পজিটিভ ভার্ব ইউজ করতে পারবো না। অলওয়েজ মনে রাখো, ভার্বস ইউজড when someone causes another person to do something, মানে যখন কেউ কাউকে কোনো কিছু করায়। এটা যদি না হয়, কেউ যদি কাউকে দিয়ে কোনো কিছু না করায়, কোনো যদি কাজ সম্পন্ন, এটা কোন কোন ক্ষেত্রে পজিটিভ হবে না আমাকে বলো তো? যদি কোনো কাজ সম্পন্ন না হয়, এক, যদি যে সাবজেক্ট সে যদি নিজেই কাজটা করে ফেলে, দুই, যে যাকে দিয়ে করানো হচ্ছে তাকে কেউ যদি না করে, সে যদি নিজে কাজটা করে, তিন। এই তিন ক্ষেত্রে কখনোই পজিটিভ হবে না। পজিটিভ হওয়ার জন্য অবশ্যই অবশ্যই যে তিনটা দরকার সেটা হচ্ছে, এক নাম্বার একটা সাবজেক্টকে আরেকজনকে দিয়ে কাজটা করাতে হবে, দুই নাম্বার কাজটা সম্পন্ন হতে হবে, মানে আরেকজনকে দিয়ে যে করানো হচ্ছে সে যাতে কাজটা করে। এই কিছু ব্যাপারগুলো যদি না থাকে তাহলে সেটা একটা পজিটিভ ভার্ব হয় না। কমন পজিটিভস, মানে এই যে পজিটিভ ভার্ব নিয়ে আমরা কথা বললাম, কমন কি কি পজিটিভস আমরা আগে সেগুলো একটু দেখে নেই। কমন পজিটিভস হচ্ছে মেক, হ্যাভ, গেট, লেট। এগুলো একটা খুবই বেয়ার মিনিমাম একটা এক্সাম্পল, এর চেয়ে অনেকগুলো এক্সাম্পল চাইলেই দেওয়া যায়। এগুলো হচ্ছে সবচেয়ে কমন পজিটিভ। মেক,
হ্যাভ, গেট, লেট। আমি প্রত্যেকটা স্লাইডে তোমাদেরকে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য 1 সেকেন্ড করে টাইম দেবো, 1-2 সেকেন্ড তুলে নাও। ওকে, এরপরে আমরা যাই আবারও আমরা কজেটিভে চলে আসলাম। মেক আর হ্যাভ, আমরা কজেটিভ ভার্বের এক্সাম্পলের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে মেক আর হ্যাভ। এই মেক আর হ্যাভটাকেই বলা যায় যে পজিটিভ ভার্বের একদম পজিটিভ ভার্ব যদি একটা টিম হয়ে থাকে তাহলে এই মেক আর হ্যাভ হচ্ছে সেই টিমের টিম লিডার। কারণ এই মেক আর হ্যাভের মতো এত পারফেক্ট এক্সাম্পল পজিটিভ ভার্বের পাওয়াটা খুব কঠিন। আচ্ছা, মেক প্লাস অবজেক্ট, আমি সবার আগে বলি আমার স্ট্রাকচার দেখে পড়া কখনোই পছন্দ না, কিন্তু অনেকের না স্ট্রাকচার দিয়েই পড়াটা ভালো হয়, তাদের জন্য আমি সবসময় স্ট্রাকচারগুলো ইনক্লুড করি। তোমার যদি আমার মতো স্ট্রাকচার পছন্দ না হয় প্লিজ স্কিপ দিস পার্ট। ওকে, দেখো মেকের সাথে যদি আমরা একটা অবজেক্ট যোগ করি, আবার অবজেক্টের সাথে যদি আমরা একটা বেস ভার্ব যোগ করি, তাহলে আমরা একটা সেন্টেন্স পাবো পজিটিভ ভার্ব যুক্ত। দেখো, দ্য টিচার মেড আস স্টে লেট। টিচার কি লেট করেছিল? আবার লাইনটা পড়ি, দ্য টিচার, আমি এখানে আবার পড়ে যাব, এখানে উঁচু করে দেওয়া, দ্য টিচার মেড আস স্টে লেট। দ্য টিচার মেড আস স্টে লেট, কাজটা কে করেছে? কাজটা আসলে কোনটা? এই সেন্টেন্সে কাজ কোনটা? এই সেন্টেন্সে কাজ হচ্ছে স্টে, থাকা, থাকাটা হচ্ছে এখানে কাজ। কে থেকেছে? এই স্টে এর কাজটা কে করেছে? আস, তাই না? কাজটা কি এই সাবজেক্ট মানে দ্য টিচার করেছে? না, টিচার আমাদেরকে দিয়ে করিয়েছে। তার মানে আমাদের পজিটিভের যে ডেফিনিশন বা পজিটিভ বলতে আমরা যেটা বুঝি সেটার সাথে তো খুব কমপ্লিটলি মিলে যাচ্ছে, তাই না? টিচার নিজে কাজটা করেনি, মানে মেইন সাবজেক্ট নিজে কাজটা করেনি, আরেকজনকে দিয়ে করিয়েছে। দ্য টিচার মেড আস স্টে লেট। ওকে, তাহলে এটা একটা প্রাইম এক্সাম্পল। কাউকে তুমি ইউ মেকিং সামওয়ান ডু সামথিং, এটার সোজা বাংলায় অর্থ কি? সে কাজটা স্বেচ্ছায় করুক বা না করুক, তুমি তাকে দিয়ে করাচ্ছ। ইউ আর মেকিং মি ড্যান্স, তুমি আমাকে নাচাচ্ছ। ইউ আর মেকিং মি ওয়ান্ট টু ইট সামথিং ডিলিশিয়াস, তুমি আমাকে দিয়ে কিছু মজার খাবার ইচ্ছা আনাচ্ছ। মানে কাজটা তুমি করছো না, কাজটা তুমি আমাকে দিয়ে করাচ্ছ। এই মেকিং দিয়ে আমরা এগুলোই বোঝাই। ইউ আর মেকিং মি ডু দিস, তুমি আমাকে এটা করতে বাধ্য করছো। তুমি আমাকে এটা করার জন্য, এটার পিছনে কে দেয়? তুমি দেয়। ইউ আর মেকিং মি ডু দিস, এটা খুবই জেনারিক একটা এক্সাম্পল ছিল। এরপর আসি আমাদের সেকেন্ড লিডার হ্যাভ। হ্যাভের স্ট্রাকচারটা কি? হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো মেকের পরও একটা অবজেক্ট আসছে, হ্যাভের পরও একটা অবজেক্ট আসছে। অবজেক্ট বা এটাকে তুমি কমপ্লিমেন্ট বলতে পারো, সমস্যা নেই। তারপরে একটা বেস ভার্ব, এই জিনিসটা আমি একটু বলতে ভুলে গেলাম। এই জিনিসটা কিন্তু খুবই ভালোভাবে ফোকাস করো। কোন ভার্ব একদম মেনশন, এমনিতে কিন্তু দেখবা যখন আমরা স্ট্রাকচারগুলো করাই তখন দেখবা যে সবসময় শুধু ভার্ব মেনশন করে দেওয়া থাকে, কখনো এরকম বেস ভার্ব, মেইন ভার্ব, পাস্ট পার্টিসিপল ভার্ব এরকম করে মেনশন থাকে না। কিন্তু এখানে একদম স্পেসিফাই করে দেওয়া আছে বেস ভার্ব। মানে তোমার সেন্টেন্সটা পাস্টে থাকুক বা যেই ফর্মেই থাকুক না কেন, তোমার মেকটাকে তুমি এটা আবার কনফিউজ হয়ে যাও না। এখানে যদিও বেস ভার্ব থাকবে, তুমি কিন্তু এই হ্যাভটা কিন্তু আবার টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। এই হ্যাভটা বা এই মেকটা কিন্তু আবার টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। ওকে, ওটার ক্ষেত্রে বেস ভার্ব দেখে আবার ভেবে নিও না যে মেক আর হ্যাভটাও সবসময় বেস ভার্ব থাকবে। মেক আর হ্যাভ এই প্রথম লাইনটাতেই দেখো, দ্য টিচার মেড আস স্টে লেট। মেড আস, এখানে কি মেক হয়েছে? না, হয়নি, পাস্ট ফর্ম হয়ে গেছে। সো মেক বা হ্যাভ এগুলো তোমার টেন্সের অনুযায়ী চেঞ্জেবল। কিন্তু এর পরে যে বেস ভার্বটা আসে, মানে মেইন যে কাজ, মেইন যে কাজটা, মেইন ভার্ব, মেইন যে ভার্বটা থাকবে সেটা সর্বক্ষেত্রে বেস ভার্ব হবে। দ্য টিচার মেড আস স্টে লেট। স্টেটা কি স্টেইড আছে? স্টেইং আছে? নেই। তাই এখানে দেখেছো বেস ভার্ব, বেস ফর্ম অফ ভার্বের একটা প্রাইম এক্সাম্পল। আই হ্যাড দ্য মেকানিক চেক মাই কার। আমি কাজটা করিনি, আমি মেইন সাবজেক্ট। হ্যাড দ্য মেকানিক, কাজটা করেছে মেকানিক। মেইন ভার্ব কোনটা? চেক মাই কার। তার মানে এখানে কি চেকিং হয়েছে? চেকড হয়েছে? কিছুই হয়নি, বেস ফর্মে আছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু
হ্যাড হয়ে গিয়েছে এখানে, কারণ এটা পাস্টের কথা বলা হচ্ছে। সো মেক, হ্যাভ বা যে কোনো ধরনের এই পজিটিভ ভার্বগুলো ওরা চেঞ্জেবল, কিন্তু মেইন যে ভার্বটা সেটা সবসময় আমাদের বেস ভার্ব থাকবে। এটা তুমি যদি বুঝে থাকো, ইউ আর অলরেডি হাফওয়ে দেয়ার। ও, এটা স্ক্রিনশট তোমাকে তুলতে দেওয়ার টাইম হয়নি, দেখো একটু তুলে নাও। ওকে, এরপরে আমরা যাই। এরপরে আমাদের আরো কিছু পপুলার পজিটিভ ভার্ব আছে যেগুলো নিয়ে আমাদের জানতে হবে, কিন্তু আমরা এতক্ষণে যতটুকু পড়েছি তুমি যদি সেটা অ্যাকচুয়ালি ধারণ করতে পারো তাহলে এগুলো এখন তোমার কাছে দুধ ভাত মনে হবে। গেট বা লেট, গেটের ক্ষেত্রেও সেম, গেট আসবে, অবজেক্ট আসবে, কিন্তু এখানে আবার টু আসবে। এখানে কিন্তু বেস ফর্ম আসছে না। জাস্ট বিকজ মেক আর হ্যাভের সাথে আসছে তার মানে যে এখানেও আসবে তা না, কিছু কিছু সার্টেন রিকোয়ারমেন্ট থাকে। ওকে, গেটের ক্ষেত্রে আমরা সবসময় টুটা আনতে হবে, টু ভার্ব। শি গট হিম টু ফিক্স দ্য কম্পিউটার, এটা কিন্তু একটু এক্সেপশনাল, এইটা গেটের ক্ষেত্রেই হচ্ছে। এখানে কিন্তু আবার দেখো বেস ভার্ব হচ্ছে, গেটের ক্ষেত্রে কিন্তু এখানে টু ভার্ব হচ্ছে। দেখো, গেট প্লাস অবজেক্ট প্লাস টু ভার্ব। শি গট হিম টু ফিক্স দ্য কম্পিউটার, গট হিম, শি গট হিম, কাজটা কি সে করেছে? না, কাজটা করেছে হিম। মেইন সাবজেক্ট যদিও সে, কিন্তু কাজটা করেছে হিম। তার মানে এখানে এই গটটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এখানে আবার আগের মতো দেখো এই গেটটা কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে পাস্টে গট হয়ে গেছে। সো এই যে পজিটিভ ভার্বগুলো এগুলো টেন্স অনুযায়ী চেঞ্জেবল। কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখো, মানে মেইন যে ভার্ব, মেইন কাজ যেটা, শি গট হিম টু ফিক্স দ্য কম্পিউটার। এখানে তো তুমি বোকার মতো ভাবতে পারো যে আচ্ছা আপু এখানে তো ফিক্সই দেওয়া আছে, এখানে তো ফিক্সড দেওয়া নেই। ফিক্সড কেন দেওয়া নেই? তার মানে কি এখানে একটা বেস ফর্ম অফ ভার্ব বসেছে? না, এখানে ফিক্সড দেওয়া নেই কারণ এখানে সামনে টু এসেছে। এখানে আমরা দেখবো না যে এখানে বেস ফর্ম অফ ভার্ব বসেছে, এখানে আমরা দেখছি যে এখানে টু ভার্ব বসে সবসময়। যখনই আমাদের গেট আসে তখনই আমাদের টু ভার্ব বসে। শি গট হিম টু ফিক্স দ্য কম্পিউটার, শি গট হিম টু ফিক্স দ্য কম্পিউটার, যখনই গেট আসবে তখনই আমাদের টু আসবে। শি গট হিম টু ফিক্স দ্য কম্পিউটার মানে কি? সে তাকে এনেছে, তাকে দ্বারা কম্পিউটারটা ফিক্স করিয়ে নিয়েছিল। শি গট হিম টু ফিক্স দ্য কম্পিউটার, তার দ্বারা কোনো একটা কাজ করিয়ে নিয়েছিল। এখন লেটের সাথে কি হয়? লেটের ক্ষেত্রে আগের মতোই লেট আসে, অবজেক্ট আসে, তারপর আসে একটা বেস ভার্ব। দে লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড। আমরা যখন সবগুলো টপিক করা শেষ হয়ে যাবে তখন আমরা রিভিউ করার সময় এগুলোর আরো এক্সাম্পল দেখবো। আগে আমরা সবগুলো একবার বুঝে নেই, তারপর এক্সাম্পল আনা কোনো ব্যাপারই না। দে লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড। গেটের ক্ষেত্রে যেমন কোনো কিছু করায় নেওয়ার কিছু বোঝায়, মেকের ক্ষেত্রে একটু বাধ্য করে, একটু জোর করে বা কিছু করায় না বোঝায়। লেটের ক্ষেত্রে কিন্তু একটু লিনিয়েন্ট কিছু বোঝায়। আই লেট হিম গো আউটসাইড, আমি ওকে বাইরে যেতে দিলাম। লিনিয়েন্ট, আমি ওকে যাওয়ার পারমিশন দিলাম, যেতে দিলাম, খেলতে দিলাম, এরকম ব্যাপারটা। এটা জোর জবরদস্তির মতো ব্যাপার না। দে লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড মানে বাচ্চাদেরকে বাইরে খেলতে দিল। তো বাইরে কি ওরা খেলেছে? খেলেনি তো, খেলেছে তো বাচ্চারা। তার মানে এখানে পজিটিভ ভার্বটা হচ্ছে, সবসময় দেখবা যে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে, যে কাজটা অন্য কাউকে দিয়ে করাচ্ছে তার সাথে যে ভার্বটা বসে সেটাই সবসময় পজিটিভ ভার্ব। এখানে দে তো কাজ করছেন, সে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে, তার মানে দের সাথে, মানে যে কাজটা না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছে তার সাথে যে ভার্বটা বসবে সেটাই হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। এটাও একটা চমৎকার ট্রিক। দে লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড, আর মেইন ভার্ব হচ্ছে প্লে। এখানে দেখো মেইন ভার্বটা বেস ফর্মে আছে। স্ক্রিনশট তুলে নাও একটা। ওকে, এরপর স্লাইডে আমরা চলে যাই। এবার আমরা একটা মিনি কুইজ দেখি। ওকে, একটা মিনি কুইজ দেখলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দ্য টিচার টোল্ড আস টু রিড দ্য বুক। এটাই যদি আমরা, খাতাটা অনেক ডিস্ট্র্যাক্টিং,
দ্য টিচার টোল্ড আস টু রিড দ্য বুক, ইউজ মেক অর হ্যাভ। এই সেন্টেন্সটা মেক অর হ্যাভ যদি বসাতাম তাহলে সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ হতো দেখো, দ্য টিচার টোল্ড হার দ্য টিচার টোল্ড আস টু রিড দ্য বুক, এটা যদি আমরা মেক বসাই তাহলে কি হতো, দ্য টিচার মেড আস রিড, লেখাটা তো মোটা মোটা হচ্ছে কেন, থামো তো একটু ওয়েটটা কমিয়ে নেই। দ্য টিচার মেড আস রিড দ্য বুক। দেখো এখানে কিন্তু টুটা সরে গেল, কারণ এখানে কিন্তু মেক পজিটিভ ভার্ব বসেছে, এখানে যদি গেট বসতো তখন কিন্তু টুটা ঠিকই থাকতো। এখন যদি আমি হ্যাভ দিয়ে এটাকে করি, দ্য টিচার, এটা তোমরা করো, এটা তোমরা করবা, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আর নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা আসবো আমাদের পজিটিভ, কিন্তু বেসিক ধারণাটা আমাদের সোফার শেষ, আমরা এরপরে হচ্ছে অ্যাডভান্সড শিখবো, কিন্তু বেসিক ধারণাটা আমাদের সোফার শেষ। এখন দেখি সাবজাংটিভ। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইংলিশ গ্রামারের কম বেশি সব টপিকের সাথে আমরা ফ্যামিলিয়ার থাকি, কিন্তু কিছু কিছু এরকম টপিক থাকে যেগুলো আমরা আগে কখনো দেখিনি, আমাদের কখনো লাগেনি, বা যদি লেগেও থাকে আমরা সেটার নাম কি, সেটা যে একটা আলাদা গ্রামার টপিক আমরা সেটাও জানতাম না। আমার ক্ষেত্রে আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম, আমার ক্ষেত্রে এই সাবজেক্টিভ টপিকটা সেরকম ছিল যে একটু খটকা লাগছে, নতুন জিনিস। তো আমরা সাবজেক্টিভ বলতে কি বুঝি? used to express suggestions, wishes, demands, hypothetical situation। এই সাবজেক্টিভ জিনিসটা কিসের জন্য ইউজ করা হয়? সাজেশনস দেওয়ার জন্য ইউজ করা হয়। তোমাকে কেউ যদি কোনো কিছু সাজেশন দেয় তাহলে সেটা সাবজেক্টিভের আন্ডারে পড়ছে। উইশেসের ক্ষেত্রে কেউ যদি কোনো ইচ্ছা প্রকাশ করে যে হ্যাঁ আই উইশ দিস, আই উইশ দ্যাট, এই ইচ্ছাগুলো কিন্তু সাবজেক্টিভের আন্ডারে পড়ছে। ডিম্যান্ডস, কেউ যদি কোনো কিছু ডিম্যান্ড করে, তোমার কাছে কোনো কিছু যদি কেউ ডিমান্ড করে তখন সেটা সাবজেক্টিভের আন্ডারে পড়ে যাবে। হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, হাইপোথিসিস বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এগুলো বলতে আমরা কি বুঝি বলতো একটু? হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা এগুলো বলতে আমরা কি বুঝি? কি ব্যাপার, আমরা কেউ কি পারি না হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতে কি বুঝি? হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতে আমরা বুঝি অবাস্তব কোনো সিচুয়েশন। অবাস্তব ঠিক বলাটা ঠিক হবে না। হাইপোথেটিক্যাল মানে হতেও পারতো, এমন তো হতেও পারতো কিন্তু হয়নি, বা এমন হতেও পারতো কিন্তু হবে না, মানে হওয়ার সম্ভাবনা নাই। এই ধরনের সিচুয়েশনগুলোকে আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি। এমন এখন আমি যদি তোমাকে এইভাবে বলতে পারি, হাইপোথেটিক্যালি আমি ইন রংপুর রাইট নাও, আমার গ্রামের বাড়ি রংপুর। আমি যদি তোমাকে বলি হাইপোথেটিক্যালি আমি ইন রংপুর রাইট নাও, আমি কি বর্তমানে রংপুরে আছি? নাই, কিন্তু আমি তো থাকতেও পারতাম, তাই না? থাকতেও পারতাম কিন্তু নাই, সেগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল। কিন্তু একদম যদি অবাস্তব বলি তাহলে ব্যাপারটা একটু ভুল হবে। অবাস্তব মানে তো ইমাজিনারি, সো একদম অবাস্তব বলা ঠিক হবে না। হাইপোথেটিক্যাল মানে হচ্ছে যা হওয়ার হতে পারতো কিন্তু হচ্ছে না, বা কিছুটা অবাস্তবও বলতে পারো আসলে। ওকে, বয়টা যাই। এটার ফর্মটা দেখো, বেস ভার্ব আফটার সার্টেন ভার্বস অর এক্সপ্রেশনস। সাবজেক্টিভের সবচেয়ে ক্রুশাল পার্টটা হচ্ছে এই বেস ভার্ব। আমরা নর্মাল কিন্তু যখন ইনফর্মাল ইংলিশ ইউজ করি তখন আমাদের কিন্তু সাবজেক্টিভের ব্যাপারটা এত অ্যাওয়ার থাকতে হয় না, কিন্তু আমরা যখন ফর্মাল ইংলিশ ইউজ করবো বা খাতায় লিখবো তখন কিন্তু আমাদের সাবজেক্টিভ নিয়ে খুবই অ্যাওয়ার থাকতে হবে। আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে সাবজেক্টিভের কেসেসের ক্ষেত্রে সবসময় ইচ অ্যান্ড এভরি টাইম বেস ভার্ব আসবে, একদম মাথায় গেঁথে নাও। সাবজাংটিভের ক্ষেত্রে এটা তুমি এইটা যদি মাথা ঢুকায় রাখতে পারো যে সাবজাংটিভ গুলা কি কি কিসের কিসের ক্ষেত্রে পড়ে, ডিমান্ডস এর ক্ষেত্রে, হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে, সাজেশনের ক্ষেত্রে, উইশের ক্ষেত্রে কি কি সিচুয়েশনের ক্ষেত্রে সাবজাংটিভ হয়, আর সাবজাংটিভ হলে কি হয়। সাবজাংটিভ হলে বেস ভার্ব আসে। এই যে একটা লাইন তোমাদেরকে বললাম, এই লাইনটা তুমি যদি মাথায় ঢুকায় নিতে পারো তাহলে সাবজাংটিভ তোমার কাছে কোনো ব্যাপারই না। সাবজাংটিভ কোন কোন কেসেসের ক্ষেত্রে হয় এটা জানবা, আর সাবজাংটিভ হলে কি হয় সেটা জানবা। হলে হয় বেস ভার্ব। বেস ভার্ব আফটার সার্টেন ভার্বস অর এক্সপ্রেশনস, কিছু সার্টেন ভার্ব বা এক্সপ্রেশনের পরে আসে আমাদের বেস ভার্ব। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি বি অন টাইম। খটকা লাগছে? একটু তো খটকা লাগারই কথা। দে সাজেস্টেড দ্যাট হি স্টাডি হার্ডার। একটু ভাবো তো এই জিনিসটা কেন খটকা লাগছে, আমি একটু পানি খেয়ে নিই।
ওকে, এইটা আমরা ইনফর্মাল ইংলিশে এইরকম ভাবে আমরা এই ভাষা ইউজ করি না, কিন্তু ফর্মাল ইংলিশে আমরা এই ভাষাটা ইউজ করি, আমরা ইউজ টু না, আমাদের সেজন্য ব্যাপারটা একটু খটকা লাগে। দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি বি অন টাইম, এটা এক ধরনের অর্ডার বা একটা সাজেশনের মতো বলতে পারো, ওই ক্যাটাগরিতে পড়ে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি বি অন টাইম, বি অন টাইম সবসময় বি ভার্ব, এই বেস ভার্বটাকে আমরা বি ভার্বও বলতে পারি। সব সময় সাবজেক্টিভের ক্ষেত্রে বেস ভার্ব বা বি ভার্ব হবে, এটাই কিন্তু এখানে হলো। যদি কোনো অক্সিলিয়ারি না থাকে আর যদি অক্সিলিয়ারির দরকার পড়ে, তখন এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আমরা এইভাবে আনতে পারবো না। আমরা কি আনতে পারবো? আমরা বি আনতে পারবো, একদম রুট বি ভার্বটাকে আমরা আনতে পারবো। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি বি অন টাইম, দে সাজেস্টেড দ্যাট হি স্টাডি হার্ডার, দে সাজেস্টেড দ্যাট মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা সাজেশন। দে সাজেস্টেড দ্যাট হি স্টাডি হার্ডার, হিয়ার পর স্টাডি, ব্যাপারটা খটকা লাগছে না? হি স্টাডি হার্ডার হওয়ার কি কথা ছিল? ইট ইজ দে সাজেস্টেড দ্যাট হি স্টাডি হার্ডার, হি এর সাথে না স্টাডিজ হয়, ভার্বের সাথে এস বাই এস হয়। সেটা যদি নর্মাল যদি একটা সেন্টেন্স হতো অবশ্যই হতো, কিন্তু এটা তো নর্মাল সেন্টেন্স না, এটা তো একটা সাবজাংটিভ একটা ফর্ম অফ সেন্টেন্স, একটা অন্য টপিক একটা গ্রামারের। যখন এখানে সাজেশন, উইশ, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ডিমান্ড এগুলো আসছে, তখন আমাদের সব সময় বেস ভার্ব আনতে হচ্ছে। সেজন্য আমরা এখানে স্টাডিজের জায়গা দিলাম স্টাডি। যতই খটকা শোনা, খটকাটাকে মানায় নিতে হবে, এটাই এটাই নিয়ম, এটাই তোমার মানায় নিতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, পরেরটা যাই। উইশেস অ্যান্ড হাইপোথেসিস, আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আমি একটু আগে তোমাদেরকে বললাম হাইপোথেটিক্যাল মানে কি, আমার মনে হয় না আলাদা করে আবার কিছু বলতে হবে। হাইপোথেটিক্যাল সিচুয়েশন তুমি জানো, আমি জানি, এটা কখনো হওয়া সম্ভব না। এমন যদি কোনো কিছু হয়, বা এমন যদি আমরা যদি এমন কোনো কিছু কথা বলি যেগুলো হওয়ার একটু না একটু চান্সেস আছে, এগুলা হওয়ার একটু না একটু চান্সেস আছে, ইন দ্যাট কেসেসে ওটাকে কিন্তু আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলবো না, যদি হওয়ার একদমই সুযোগ বা সম্ভাবনা না থাকে। যেমন আমি কি আজকের দিনটা কি ইয়েস্টারডে হওয়া সম্ভব? কখনো কি বর্তমান অতীত হতে পারে? এটা কি সম্ভব? সম্ভব না। এটা এখন অনেকে তোমরা বলতে পারো যে সায়েন্টিফিক্যালি একটা না একটা টাইমে সম্ভব হতেও পারে, সেটা ওই টপিক আমরা নাই যে, কিন্তু বর্তমানের প্রেক্ষিতে এটা কি কখনো হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কিন্তু এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আন্ডারে পড়ছে। সো আমরা জানি হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে হচ্ছে এটা হবে না। উইশেসের ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই আমরা ধরতে পারি। আমি কোনো কিছু নিয়ে উইশ করছি, তার মানে তো ওটা আমার কাছে এখনো নাই। কোনো কিছু নিয়ে উইশ করছি মানে তো সেটা আমার কাছে এখন, আমি কি আমার কাছে আছে এমন কোনো জিনিস নিয়ে কখনো উইশ করব? আই উইশ আই উইশ আই ওয়াজ অ্যালাইভ, এটা কি কখনো আমি উইশ করব? না, কারণ আমি বেঁচেই আছি, তাইলে তো আমি এটা কখনো উইশ করব না। আমার খুবই আমাকে বড়সড় একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস ধাক্কা দিল যে আচ্ছা দেখো, এই ভিডিওটা কিন্তু অনেক দিন থাকবে। সো হতেও এমনও হতে পারে না থাকা, আরো ওই টপিক আর না, যে খুব ফিলোসফিক্যাল আলাপ হয়ে যাবে। তাহলে দেখো, উইশেসের ক্ষেত্রে আমরা এমন এমন কিছুই বুঝি যেটা আমাদের কাছে আপাতত নাই, আমরা যেটা চাই আমাদের কাছে থাকতো। সো এই দুইটার ক্ষেত্রেই আমরা বর্তমানে এক্সেস পাচ্ছি না এমন জিনিসই বোঝায়। এইগুলো যখন হবে তখন কি হবে? আই উইশ আই ওয়ার টলার, আই ওয়ার কেন হবে? আই ওয়াজ হওয়ার কথা না, আই এর সাথে সবসময় ওয়াজ বসে, কিন্তু সাবজাংটিভের ক্ষেত্রে বসে না। সাবজাংটিভের ক্ষেত্রে উইশেস বা হাইপোথেটিক্যাল সিচুয়েশনস যদি বোঝায় তাহলে বসে না। উইশেস আর হাইপোথেটিক্যালসের ক্ষেত্রে সব সময় ওয়াজের জায়গায় ওয়্যার বসবে, এটা একদম মাথায় রেখে দাও। সব সময় ওয়াজের জায়গায় ওয়্যার বসবে। ওকে, আই উইশ আই ওয়ার টলার মানেই তো আমি লম্বা না, মানে আমি যতটুকু লম্বা হতে চাই আমি ততটুকু লম্বা না, বোঝাই তো যাচ্ছে হাইপোথেটিক্যাল। আই উইশ আই ওয়্যার টলার, আমি না দেখে আমি হতে চাচ্ছি, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, উইশ, তাই ওয়্যার চলে আসলো। ইফ আই ওয়্যার ইউ আই উড ড্যাশ 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 ড্যাশ, আমি যদি তুমি হতাম আমি এটা এটা করতাম। তো আমি কি তুমি হতে পারবো? সম্ভব কি এটা? কখনোই সম্ভব না, সম্ভব না। হাইপোথেটিক্যাল, তার মানে এখানে ওয়াজের জায়গায় ওয়্যার বসবে। খুবই ইম্পর্টেন্ট, এটাই সবসময় আসে ঘুরায় পাচ্ছে। এটা বুঝলে তুমি সব বুঝছো। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও।
ওকে, পরে যাই আমরা। এখন আমাদের একটা প্র্যাকটিস এক্সারসাইজ। The teacher requires that every student dash the form. The teacher requires that, এটা একটা ডিমান্ডের মতো পড়ে যাচ্ছে ওই ক্রাইটেরিয়াতে। দ্য টিচার রিকোয়ার্স দ্যাট এভরি স্টুডেন্ট ড্যাশ দ্য ফর্ম। এটা ভাবো তো, এটা কি হতে পারে? 1 মিনিট ভাবো, 1 মিনিট না, তোমাদের 20 সেকেন্ড দিচ্ছি ভাবার জন্য। এখানে কি হবে? ওই ড্যাশটা ফিল ইন দ্য গ্যাপে কি হবে? ওকে, দ্য টিচার রিকোয়ার্স দ্যাট এভরি স্টুডেন্ট ড্যাশ দ্য ফর্ম, মানে বোঝাই যাচ্ছে যে এটা আমাদের ডিমান্ড ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, মানে সাবজাংটিভের একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। দ্য টিচার রিকোয়ার্স দ্যাট এভরি স্টুডেন্ট ড্যাশ দ্য ফর্ম। আমরা পড়েছি সাবজাংটিভের সবসময় ভার্বের কি ফর্ম হয়? বেস ফর্ম হয়। সাবমিটের বেস ফর্ম কি? সাবমিটের বেস ফর্ম তো সাবমিটই। দ্য টিচার রিকোয়ার্স দ্যাট এভরি স্টুডেন্ট সাবমিট দ্য ফর্ম, যেটা আছে সেটাই হবে। দ্য টিচার রিকোয়ার্স দ্যাট এভরি স্টুডেন্ট সাবমিট দ্য ফর্ম। ওকে, পরটা যাই। নিড বা ইন নিড অফ, এইগুলোর বসানো, এগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পলসগুলো আমরা দেখবো, এগুলো কিভাবে, এটার অ্যাপ্লিকেশনগুলো সবগুলো আমরা দেখবো। এই নিড ভার্বটার কিভাবে কিভাবে বসে, এটা একটু মানে কি বলবো, এগুলো জানা জিনিস। নিড ভার্বটা কখন কিভাবে বসে সেগুলো আমাদের বলতে পারো জানা জিনিসই। ভার্ব নিডটা কিভাবে বসে? ইউ নিড টু স্টাডি মোর, তোমার আরো বেশি পড়তে হবে। ইউ নিড টু ডু দিস, ইউ নিড টু ডু দ্যাট। তারপর এটা আরো কি এক্সাম্পল দেওয়া যায়? আরো এক্সাম্পল দিতে পারি। আই নিড আ গ্লাস, এখানে যদি এটা একটা এক্সাম্পল হলো, নিডের সাথে টু, নিড প্লাস টু এর একটা এক্সাম্পল হলো। এটাও একটা নিড প্লাস টু এর এক্সাম্পল হলো। টু ছাড়া একটা এক্সাম্পল দেই যদি, আই নিড ওয়াটার, সবচেয়ে ইজি, আই নিড ওয়াটার। এগুলোর ক্ষেত্রে টু হলো, এগুলোর ক্ষেত্রে টু হলো না কেন? ভাবো তো, এগুলোর ক্ষেত্রে টু হলো, এগুলোর এটা ক্ষেত্রে টু হলো না কেন? বলো, কে বলতে পারবা? ইয়েস, গুড। একজন বলেছো যে সামথিং দ্যাট হ্যাজন্ট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। গুড, দ্যাট ইজ হোয়াট উই কল আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটা অ্যাকচুয়ালি কখনো হয়নি। অ্যান্ড তোমার এটাও একটু মাথায় রাখতে হবে যে যেটা হওয়ার সম্ভাবনাও নেই, তাই না? ওকে, এখানে দেখো ইউ নিডের পর টু কখন আসলো? যখন আমরা কোনো কাজ করার দরকার বুঝাচ্ছি। ইউ নিড টু স্টাডি মোর, তোমার আরো বেশি পড়তে হবে, এটা একটা ভার্ব। যখন এরকম ভার্ব আসছে তখন আমরা টু বসাচ্ছি। ডু আই নিড টু অ্যাটেন্ড দ্য লেকচার, অ্যাটেন্ড হচ্ছে একটা কাজ। যখন এরকম কাজ আসছে তখন আমরা নিডের পর টু আনছি। কিন্তু যখন আমরা একটা জড় বস্তু বা কোনো কিছু দরকার পড়ছে, মানে কাজের না, আমরা অন্য ক্ষেত্রে নিডের অ্যাপ্লিকেশনটা করছি, তখন নিডের পর তো আর টু আনার প্রয়োজন হচ্ছে না, তাই না? নিডের পর তখন আর টু আনার প্রয়োজন হচ্ছে না। ওকে, এরপরে যাই আমরা ইন নিড অফ। আমরা নিডেরটা একটু দেখে ফেললাম, আমরা বেসিক ধারণা পেয়ে গেছি। এখন ইন নিড অফ, ইন নিড অফকে আমরা একটা ফ্রেজাল একটা এক্সপ্রেশন আমরা বলতে পারি। এটা নিড থাকলে তুমি এরকম প্রশ্ন করতে পারো না যে আপু এটা কি অন নিড অফ হতে পারে না। এটা কিছু কিছু এক্সপ্রেশন থাকে না, ফর্মস অফ এক্সপ্রেশন, যেগুলো যেমন আছে তেমনই রাখতে হয়। ইন নিড অফ এটা এরকমই থাকে। এটা এমনিতে আমরা ইনফর্মাল ইংলিশে ইউজ করি না। ইন নিড অফ দিস দ্যাট, এগুলো আমরা মুখে বলি না, কিন্তু আমরা যখন প্যারাগ্রাফ লিখি তখন কিন্তু আমাদের ভালোভাবে লিখতে হয়। এখানে দেখো, দ্য রিফিউজিজ আর ইন নিড অফ ফুড অ্যান্ড শেল্টার। ইন নিড অফ বলতে কিন্তু আমরা কোনো কিছুর দরকারে আছে এরকম বোঝায়। আই ইন নিড অফ দিস অর সামথিং, আমার এগুলোর ঘাটতি আছে, আমার এগুলোর দরকার আছে।
এই জিনিসগুলো আমরা যখন বুঝাই তখন আমরা ইন নিড অফ নিয়ে আসি। দ্য রিফিউজিজ আর ইন নিড অফ ফুড অ্যান্ড শেল্টার, মানে তাদের ফুড এবং শেল্টারের ঘাটতি আছে, তাদের এগুলোর দরকার আছে, প্রয়োজন আছে, সেই জন্য আমরা ইন নিড অফ নিয়ে এসেছি। ওকে, এই জিনিসটা এই লাইনটা একদম ভালোভাবে দেখে রাখো। এরকম আরো অনেক এক্সাম্পল হতে পারে, আমরা ভাবি আরো কি এক্সাম্পল হতে পারে। শি ইজ ইন, ইনটা দিতে ভুলে গেলাম, থামো, মানে আবার এই ডাস্টারটা কাজও করে না। ওকে, শি ইজ ইন নিড অফ হোপ, ওর হোপের দরকার আছে, তার মানে ওর হোপের অভাব আছে, সেই জন্যই তো সেটা। কারো যদি কোনো কিছু থেকে থাকে তাহলে কি তার সেটা নিড হবে? তবে তো তার সেটা আছে। নিড সেগুলোই হয় যেগুলো আমার নেই, যেগুলো আমার থাকা লাগবে, আমার দরকার, প্রয়োজনীয়। শি ইজ ইন নিড অফ হোপ, তার হোপের দরকার আছে। ওকে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, পরেরটা যাই। একটা প্র্যাকটিস দেখো। দ্য কার ইজ ব্যাডলি ড্যাশ রিপেয়ার, এই গ্যাপে কি হবে? ওমা ওমা, কি হয়ে গেল এটা? আমার হাত লেগে বা ওড়না লেগে মনে হয় আগের স্লাইডে আমরা চলে এসেছি। ওকে, দ্য কার ইজ ব্যাডলি ড্যাশ রিপেয়ার, আই ড্যাশ টু কল মাই প্রফেসর। এই দুইটা সেন্টেন্সে কি হবে আমাকে বলো, কুইক বলো, কমেন্টে বলো। তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি ভাবার জন্য। কেউ যেহেতু পারছো না নাকি বুঝলাম না তোমরা। ওকে, আমি বলে দিই, নো প্রবলেম, না পারতেই পারো। আবার এই স্লাইডে চলে আসলো, ঘটনা কি? আমার ওনার জন্যই হচ্ছে। দ্য কার ইজ ব্যাডলি ড্যাশ রিপেয়ার, কারটার কিসের দরকার আছে? রিপেয়ারের দরকার আছে, তার মানে তার রিপেয়ার হয় নাই, তার সেটার অভাব আছে, ঘাটতি আছে, তার সেটার দরকার আছে। তাহলে এটাকে আমরা কি বসাতে পারি? দ্য কার ইজ ব্যাডলি ইন নিড অফ, কোনো কিছু ঘাটতি আছে এবং সেটা আমার দরকার, একটা জিনিস বা একটা নাউন, এরকম কিছু যদি বোঝাই তাহলে আমরা ইন নিড অফ আনবো। আর এখানে আই ড্যাশ টু কল মাই প্রফেসর, এখানে কি হবে? আই নিড টু, এখানে নিড ইন নিড অফ হবে না কেন? কারণ এখানে একটা ভার্ব আসছে, এটা আমার কোনো কিছু ঘাটতি না, এটা আমার কোনো কিছু প্রয়োজন, আমার কোনো কিছু করা দরকার, সেটার ক্ষেত্রে আমরা আই নিড টু ড্যাশ ড্যাশ ড্যাশ, নিডের পর টু এর পর একটা মানে ভার্বের একটা কাজ হবে। ওকে, এটার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এই পরটায় যাই আমরা। মোডালস কি? মোডালস কি এটা আমরা সবাই জানি, মোডালস আমরা সবসময় ইউজ করেই এসেছি। দেখো আমরা একটু ডেফিনিশনটা যদি পড়ি, অক্সিলিয়ারি ভার্বস দ্যাট এক্সপ্রেস এবিলিটি, নেসেসিটি, পারমিশন, প্রবাবিলিটি। এত কিছু তোমার জানতে হবে না, তোমার সবসময় মাথায় এটা রাখতে হবে যে মোডালস কিন্তু অক্সিলিয়ারি ভার্বসই। এটা আমি আমার যত স্টুডেন্টকে জিজ্ঞেস করি বেশিরভাগই ভুল করে। মোডালস কি, মোডালস দেখতে ডিফারেন্ট দেখে ওটা কি আর অক্সিলিয়ারির মধ্যে আন্ডারে পড়ছে না? পড়ছে তো, মোডালসও কিন্তু অক্সিলিয়ারি। কমন কিছু মোডালস দেখো, এগুলো আমাদের সবার জানা, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, উইল, শ্যাল, এগুলো সবগুলো হচ্ছে মোডালস, এগুলো আমরা জানি, ছোট থেকে জেনে এসেছি, এখানে আমরা টাইম ওয়েস্ট না করি। কোন মোরালটা কোথায় ইউজ হয় আমাদের এখন সেটা বুঝতে হবে। আমার বারবার মনে হচ্ছে আমি পড়ে যাবো, এখানে এই জিনিসগুলো এত উঁচু উঁচু, আমার বারবার এই যে এখনই আমি পড়তে ধরলাম। আচ্ছা, কখন কোনটা ইউজ হয় দেখি, তোমরা কেউ কিছু বলেছো?
আমি যখন ফোনটা রেখে দেই তখন তোমরা কমেন্ট করো, তারপর তখন আমি সেটা দেখতে পাই না, তারপর তোমরা ভাবো যে এটা লাইভ ক্লাস না। ওকে, থামো, এই জিনিসটা একটু মুছে নেই। হ্যাঁ, প্রথমে দেখি আমরা ক্যানের ইউজটা কোথায় হয়। ক্যান মানে আমি কোনো কিছু করতে পারি, আই ক্যান ডু দিস, মানে আমি কোনো কিছু করার সক্ষমতা, এবিলিটি বা পারমিশন, এইগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যাপার, আমার ওনাটার জন্য কি 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 যেন চেপে চেপে যাচ্ছে। যাই হোক, এদিকে তাহলে নাই দাঁড়াই। ওকে, আমি একটু এইদিকে সরে এসে দাঁড়াই, দেখি এইবার হয় কিনা। হ্যাঁ, এবার ঠিক আছে। ক্যান আমি কোনো কিছুর সক্ষমতা, কোনো কিছুর পারমিশনের ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, আমার একটা পারার জিনিস, একটা স্কিল, একটা এবিলিটি, একটা ডুয়েবিলিটি, এগুলো যখন আমরা বুঝাই তখন আমরা ক্যান। আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু গুড ইন দি সেকেন্ড টাইম অ্যাডমিশন এক্সাম। সেটা হচ্ছে একটা তোমার এবিলিটি, তোমার ক্যাপাবিলিটির একটা মডেল। ওকে, মাস্ট কখন আমরা ইউজ করি, ইউ মাস্ট ডু দিস, তোমার এটা করতেই হবে, নেসেসিটি, একটা বাধ্যবাধকতা, তোমার করতেই হবে, একদম জোর দিয়ে তোমার করতেই হবে, বাধ্যবাধকতা, তখন আমরা ইউজ করি মাস্ট। ইউ মাস্ট সাবমিট ইয়োর এসে, তোমার অবশ্যই অবশ্যই তোমার এসেটাকে সাবমিট করতে হবে। আমি যদি এখানে বলতাম ইউ ক্যান সাবমিট ইয়োর এসে, মানে এটার মিনিং কিরকম দাঁড়াতো, তুমি তোমার এসে তোমার এসে তুমি সাবমিট করতে পারো, না করলেও খুব একটা অসুবিধা নাই, তুমি করতে পারো, ব্যাপারটা এরকম হয়। কিন্তু আমি যখন বলি ইউ মাস্ট সাবমিট ইয়োর এসে, মানে তোমার এটা করতেই হবে। মাই টার্মে কখন বসাই, মাই টার্মে আমরা বসাই পসিবিলিটি এর ক্ষেত্রে। দিস মাইট বি ট্রু, এটা সত্য হতেও পারে। পসিবিলিটি মানে হতেও পারে, নাও হতে পারে। মে, ইউ মে ডু গুড ইন লাইফ, তুমি ভালো করতেও পারো, নাও করতে পারো, কিন্তু ইউ মে ডু গুড ইন লাইফ এটা কিছুটা গুড উইলিং একটা ভালো জিনিস, একটা ভালো পজিটিভ সেন্টেন্স, মানে আমি চাচ্ছি তুমি ভালো করো কিন্তু আমি শিওর না। একটা প্রবাবিলিটি, একটা পসিবিলিটি এর ব্যাপারগুলো যখন হয় তখন আমরা মাইট বা মে বসাই। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এরপরটা যাই আমরা। একটা প্র্যাকটিস কুইজ। শি ড্যাশ বি অ্যাট দ্য লাইব্রেরি, আই স হার গো ইন, এখানে কোন মোডালটা হবে আমাকে বলো, জানাও এখনই কমেন্টে। 1 মিনিট টাইম, 1 মিনিট না, এটুকুর জন্য 1 মিনিট টাইম দেবো, আমি 30 সেকেন্ড টাইম। ওকে, বলে দেই, যেহেতু তোমরা কেউ বললা না তাহলে আমিই বলে দেই। She dash be at the library, I saw her go in, আমি ওকে ঢুকতে দেখেছি কিন্তু আমি ওকে বের হতে দেখিনি। তার মানে কি সে ভিতরে আছে আমি 100% শিওর না, আমি 100% শিওর না, তার মানে তার থাকার একটা চান্স আছে, একটা পসিবিলিটি, একটা প্রবাবিলিটি। আর পসিবিলিটি আর প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মাইট। শি মাইট বি অ্যাট দ্য লাইব্রেরি, আই স হার গো ইন। ওকে, এরপর একটা যাই। ট্যাগ
কোয়েশ্চেন কি? আমরা ছোট থেকেই ট্যাগ কোয়েশ্চেন করে এসেছি, অথচ খুবই দুঃখের বিষয় হচ্ছে আমরা বড়বেলায় এসেও এই ট্যাগ কোয়েশ্চেনেই ভুল করি। ট্যাগ কোয়েশ্চেন কি এমন জিনিস যেটা ভুল করতে হবে? এটার প্রথম পার্টটুকু যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে পরের পার্টটুকু একদম দুধ ভাত। স্টেটমেন্ট প্লাস শর্ট কোয়েশ্চেন অ্যাট দি এন্ড, দ্যাট ইজ ট্যাগ কোয়েশ্চেন, তাই না? প্রথমে একটা স্টেটমেন্ট থাকে, একটা কমা দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, একটা ফ্রেজ দিয়ে দেয়, পরে তোমার সেটাকে একটা শর্ট কোয়েশ্চেন দিয়ে এন্ড করতে হবে। স্টেটমেন্ট প্লাস শর্ট কোয়েশ্চেন অ্যাট দি এন্ড। ইট ইজ রেইনিং, এটা হচ্ছে স্টেটমেন্টটা, প্রথম পার্টটা। ইজন্ট ইট, পরের পার্টটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনটা। ওকে, এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন, তোমরা সবাই জানো, আলাদা করে কিছু বলার নেই। ফর্মিং ট্যাগ কোয়েশ্চেন, আমরা ট্যাগ কোয়েশ্চেনগুলো ফর্ম করব কিভাবে? পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন দেখি আসো। নেগেটিভ ট্যাগ, ইউ আর এ স্টুডেন্ট আরএন্ট ইউ। পজিটিভ স্টেটমেন্ট যদি থাকে তখন আমরা নেগেটিভ ট্যাগ করি, নেগেটিভ স্টেটমেন্ট যদি থাকে তখন আমরা পজিটিভ ট্যাগ করি। ব্যাপারটা একটু মাথায় ঢুকাও। আমি এটা লিখে দেই, পজিটিভ স্টেটমেন্ট is equal to negative tag. Negative statement is equal to positive tag. এই দুইটা যদি লাইন একদম ভালোভাবে মাথা ঢুকে নিতে পারো তাহলে তোমার অলরেডি বোঝা শেষ। এই দুটো লাইন যদি ভালোভাবে ঢুকে নিতে পারো তাহলে তোমার ট্যাগ কোয়েশ্চেন অলরেডি শেষ। দেখো, পজিটিভ নেগেটিভ ট্যাগ, ইউ আর আ স্টুডেন্ট, এই পার্টটুকু কি পজিটিভ অবস্থায় আছে না নেগেটিভ অবস্থায় আছে? এই পার্টটুকু আছে পজিটিভ অবস্থায়। প্রথম পার্টটুকু যদি পজিটিভ অবস্থায় থাকে, মানে স্টেটমেন্টটা যদি পজিটিভ থাকে, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা বা পরের পার্টটা কি হয়? নেগেটিভ। আরএন্ট ইউ, আর ইউ কি বলছে? তুমি যদি এখানে আর ইউ বলতা তাহলে কি ঠিক হতো? পজিটিভ কি হয় না, তখন দুইটাকে নেগেট করে দেয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, পজিটিভে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, উল্টাটা হয়ে যাবে। তাই যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ আনতে হবে টু নিউট্রালাইজ দ্য সেন্টেন্স। প্রথমটা যেহেতু নেগেটিভ আছে, পজিটিভ আছে, তোমার পরেরটাকে নেগেটিভ আনতে হবে। আর ইউ দিলে কমপ্লিটলি ভুল। ইউ আর আ স্টুডেন্ট আরএন্ট ইউ। হি ইজন্ট লেট, ইজ হি। হি ইজন্ট লেট, ইজ হি। প্রথম পার্টটা দেখো নেগেটিভ, তার মানে পরের পার্টটা অবশ্যই আমাদের পজিটিভ হতে হবে। এরপর দেখো, আমরা আজকে যা যা পড়লাম সেগুলো সবগুলোর একটা সামারি কি পয়েন্ট এখানে দেওয়া আছে। এটা সবার আগে একটা স্ক্রিনশট তুলে নাও। আমি তোমাদের লাইভটা দেখি, পরে কমেন্ট যদি না রিপ্লাই দিই পরে আবার রাগ করবে তোমরা। ওকে, আমরা কি পয়েন্টগুলো পড়ি। সবার আগে আজকে আমরা কি পড়েছিলাম? সবার আগে আমরা পড়েছিলাম কজেটিভ, তাই না? কজেটিভ কি ছিল? কজেস সামওয়ান টু অ্যাক্ট। কজেস সামওয়ান টু অ্যাক্ট, কাউকে দিয়ে কোনো কিছু কজ করে, মানে কাউকে দিয়ে কোনো কিছু করায় বা কোনো কিছু হয়। সাবজাংটিভ কি ছিল? উইশেস, ডিম্যান্ডস, হাইপোথেটিক্যালস। কোনো কিছু উইশ, কোনো যদি ডিম্যান্ড থাকে, কোনো হাইপোথেটিক্যাল জিনিস থাকে, তখন আমরা সাবজাংটিভটা আনি। সাবজাংটিভের ক্ষেত্রে সবসময় আমাদের বি ভার্ব বসে বা বেস ফর্ম বসে। পজিটিভের ক্ষেত্রেও বেশিরভাগের ক্ষেত্রে আমাদের বেস ফর্ম বসে মেইন ভার্বটার ক্ষেত্রে, কিন্তু দেয়ার আর এক্সেপশনস, ওখানে আর লিখলাম না। নিড ভার্সেস ইন নিড অফ, কখন নিড বসে? আই নিড দিস। আমার যখন কোনো একটা স্পেসিফিক জড় বস্তু বা কোনো কিছু একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট, একটা নাউন, একটা সাবজেক্ট, এগুলো যখন দরকার পড়ে তখন আমরা নিড বসাই। ইন নিড অফ। আর যদি নিড টু, তখন অবশ্যই একটা কাজের কথা বোঝাবে। আই নিড টু ডু দিস, আই নিড টু ডু দ্যাট। নিডের পর যদি টু আনি তাহলে অবশ্যই পরে একটা ভার্ব আসবে। আর যদি ইন নিড অফ আসে তখনও নিডের মতোই আমরা যে কোনো ধরনের প্রয়োজনীয়তা একটা নাউন আনবো। ভার্ব ভার্সেস এক্সপ্রেশন। মোডালস কি? আমরা মোডালস কোনটা এবিলিটি, কোনটা এবিলিটির ক্ষেত্রে বসে? আবার এই জিনিসটা কি যে হলো, ওকে, এবিলিটি কিসে? ক্যান। নেসেসিটি কিসে? মাস্ট। পসিবিলিটি কিসে? মাইট অর মে। আরও আছে মোডালস, সমস্যা নেই, পড়বো। ট্যাগ কোয়েশ্চেন্স, কোনটা কিভাবে
ট্যাগ কোয়েশ্চেন্স হয় কিভাবে সেটা আমরা জানি, ট্যাগ কোয়েশ্চেন্স নতুন করে পড়তে হবে না। ভোকাব যে আমরা একটু পড়া যায়, আমরা আগে তোমার বাকি যে মডেলসগুলো ছিল সেগুলোর কখন বসে এটা একটু দেখায় দেই। এখানে কি না, ক্যানের ক্ষেত্রে আমরা দেখলাম যে তোমার এবিলিটি এটা হয় হচ্ছে ক্যানের ক্ষেত্রে। কুডের ক্ষেত্রে কি হয়, কুড কখন বসে, ইউ কুড ডু দ্যাট, তুমি করতে পারতা কিন্তু তুমি করনি। ইউ কুড বাই আ কার, তুমি একটা গাড়ি কিনতে পারতা, করতে পারতা, করতে পারতা, করতে পারো। ক্যান মানে তুমি করতে পারো, আর কুড দিয়ে হচ্ছে তুমি করতে পারতা। মে এটা আমরা পড়েছি প্রবাবিলিটি, মাইটও পড়েছি আমরা, দুইটাই প্রবাবিলিটি, পসিবিলিটি বা প্রবাবিলিটি। মাস্ট আমরা পড়েছি একটা নেসেসিটি, মানে মাস্ট অবশ্যই হতে হবে, একদম জরুরি ভিত্তিক, বাধ্যতামূলক। শুড কখন বসে, শুড হচ্ছে উচিত, ইউ শুড ডু দিস, মানে এটা তুমি তুমি এটা করতে বাধ্য না, বাট তোমার এটা করা উচিত। ইউ শুড মানে হচ্ছে তোমার এটা করা উচিত। would, if you were here you'd love to swim, তুমি ভালোবাসতে পারতে। you would এটা মানে এটা হচ্ছে কি বলবো, কিছুটা হাইপোথেটিক্যালের ক্ষেত্রে বসে, হতে পারতো বাট হয়নি, থামো এভাবে লিখি, হতে পারতো। এটা would আর could প্রায় সেম, will আর shall এই দুইটাও প্রায় সেম। উইল আর শ্যাল, উইল মানে তো করবাই, উইল কখন বসে আর উড কখন বসে এটা একটু মাথায় ভাববা, এটা একটা তোমাদের এইচডব্লিউ হয়। উইল কখন বসবে, উইল কখন, এটা একটা তোমাদের এইচডব্লিউ থাকলো, উইল কখন আর উড কখন। এটা তোমরা হয় তোমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো অথবা তোমরা আমাকে ইনবক্স করতে পারো, উইল কখন বসে আর উড কখন বসে, ঠিক আছে। শ্যাল, শ্যাল আর উইলটা একই জিনিস, ওটা আলাদাভাবে বুঝতে হবে না, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিতে পারছো? হ্যাঁ। ওকে, এখন তোমরা ভোক্যাবগুলো তুলে নিতে পারো। আমাদের আজকের চমৎকার চমৎকার 20টা ওয়ার্ড আছে, ওয়েট, ওয়ার্ড সবগুলো এবার আমি আজকে ও দিয়ে ওয়ার্ড দিয়েছি, এই ওয়ার্ডগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। অবডুরেট মানে হচ্ছে স্টাবার্ন বা আনইয়েল্ডিং, তুমি অনেক জেদি, তোমাকে নাড়ানোই যাচ্ছে না, তুমি হচ্ছে অবডুরেট। অবফাস্কেট, টু মেক আনক্লিয়ার, কনফিউজ, তুমি ইউ আর অবফাস্কেটিং দ্য ম্যাটার। অবসিকুয়াস, ওভারলি সাবমিসিভ, ফনিং, একদম ওই তো থাকে না নেতাদের চেলাগুলা অনেক বেশি হচ্ছে কি বলবো পায়ে পরি অবস্থা, ওরা হচ্ছে অবসিকুয়াস। অবস্টিনেট, অনেক বেশি স্টাবার্ন অর হার্ড টু কন্ট্রোল। অবস্টিনেট, ইউ আর সো অবস্টিনেট, তুমি অনেক জেদি। Obviate, to prevent, eliminate a need. I need to obviate this or that. Occlude, to block or close up. এরপর আর কোনটা বলে দেওয়ার মতো? Officious, meddling, offering unwanted help. তোমার কাছে কেউ হেল্প চাচ্ছে না, তুমি তাকে গিয়ে সাথে সাথে হেল্প করলে, তাহলে সেটা হচ্ছে অফিসিয়াস। অপ্রোব্রিয়াম, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, তুমি এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আই হোপ নিয়ে নিয়েছো, পরটা যাই। Opulent, wealthy, luxurious. That's a very opulent room. That's a very he is a very opulent man. সে খুবই একজন লাক্সারিয়াস, একটা রিচ একজন মানুষ।
অর্নেট, হাইলি ডেকোরেটেড, দিস রুম ইজ ভেরি অর্নেট, মানে এই জিনিসটা অনেক সুন্দরভাবে সাজানো। অস্টেন্সিবল, অ্যাপারেন্ট, অস্টেন্টেশিয়াস, শোই, অনেক ফ্ল্যাশি, অনেকে থাকে না খালি শো অফ করে, ওরা হচ্ছে অস্টেন্টেশিয়াস। আউটস্ট্রিপ, টু সারপাস অর এক্সিড। ওভাররড, ওভারড আর কোনটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট? থামো, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টগুলো আমি একটু দাগাই দিই, তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। অফাস্কেট অনেক ইম্পর্টেন্ট, অবডুরেট, অফাস্কেট দুটোই অনেক ইম্পর্টেন্ট। অবসিকুয়াস, কি ব্যাপার? অবস্টিনেটও ইম্পর্টেন্ট অনেক বেশি। অবভিয়েট, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্টেরও তো ইম্পর্টেন্ট থাকে, আমি সেগুলো দাগিয়ে দিলাম, দেখো একবার দেখে নাও। এরপর এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অর্নেট, অস্টেন্সিবল, ওভাররড, ওভারউইনিং, ওভারসেভাস, অক্সিমরন, ওভাররড, ওভারডট, হ্যাঁ এই কটা। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, কি ব্যাপার? আচ্ছা, এখন আমরা আবার সবগুলো টপিক একটু হালকা একটু ওভারভিউ করব। আমাকে কি দেখা যাচ্ছে? কোনো কি প্রবলেম হচ্ছে? আমার তো মনে হয় না কোনো প্রবলেম হচ্ছে, আমি তো ফোন দিয়ে চেক করলাম। যাই হোক, আমরা পুরো সবগুলো টপিক আবার একটু যাই। আমরা আর ওমা, কি হলো? কি ব্যাপার? এটা কোথায় ছিল, কোথায় ছিল? ওয়েট, ইয়েস। আচ্ছা, আমরা একটু প্রথম থেকে একটু হালকা একটু মোর এক্সাম্পল দেখে আসি। এখানে আমাদের কি কি ছিল? মেক ছিল, হ্যাভ ছিল। আমরা মেক দিয়ে আর কি এক্সাম্পল দেখতে পারি? ডোন্ট মেক, থাম আমি লিখি, এটা দিয়ে একটা এক্সাম্পল হতে পারে। ডোন্ট, আমাদের পড়া শেষ কিন্তু আমরা এখন নতুন নতুন এক্সাম্পল দিচ্ছি জাস্ট বোঝার জন্য। ডোন্ট মেক মি ডু দিস, এটা একটা এক্সাম্পল হতে পারে। হ্যাভ এর আর কি এক্সাম্পল হতে পারে? আই হ্যাড দ্য বয় take away my trash. I had the boy take away my trash. এই দুটো এক্সাম্পল হতে পারে। পরেরটা যাই, গেট, গেটের আর কি এক্সাম্পল হতে পারে? I got her to make me tea. এটা একটা এক্সাম্পল হতে পারে। তারপর লেটের আর কি এক্সাম্পল হতে পারে? You let him be. You let him be. এরকম হাজার হাজার কোটি কোটি এক্সাম্পল হতে পারে। আমি জাস্ট তোমাদেরকে একটা একটা করে এক্সট্রা করে দেখাচ্ছি। আর কি আছে? এটাই কি আছে আর কিছু? উইশেস, এখানে আই উইশ আই ওয়ার টলার। তারপরে খুবই কমন একটা এক্সাম্পল যেটা সবখানে আসে, আই উইশ আই ওয়্যার আ বার্ড। আই উইশ আই ওয়্যার আ বার্ড। তারপরে আর কি হতে পারে? ইফ আই ওয়্যার ইউ আই উড, এখানে ইফ ইউ ওয়্যার হিয়ার ইউ would have, না if you were here এটা না দেই, you would love the party.
ওকে, এরপরে আর কি আছে, আর কোথায় দেওয়া যেতে পারে? এটা তো আমরা এক্সাম্পল দিয়েছি, এটাও আমাদের এক্সাম্পল দেওয়া আছে। মোডালসে, ওকে, মোডালসে আমাদের ক্যান কুড এগুলো দেওয়া আছে, আমাদের মনে হয় শুডের দেওয়া নেই। শুড দিয়ে আমরা কি দিতে পারি? ইউ শুড লার্ন কোডিং, মানে তোমার শেখা উচিত। এটা বাধ্যবাধকতামূলক না, তোমার শেখা উচিত, নাও শিখতে পারো, শেখা উচিত আর কি তোমার। উড, উডের কি এক্সাম্পল হতে পারে? আই উড লাভ টু কাম, আই উড লাভ টু কাম। তারপরে কুড দিয়ে কি হতে পারে? ইউ কুড হ্যাভ saved him, you could have saved him। আর কি হতে পারে? shall, shall দিয়ে খুবই আমাদের চমৎকার একটা লাইন, we shall overcome। এরকম চাইলে অনেক অনেক এক্সাম্পল দিতে পারি, এগুলো আমার বিশ্বাস তোমরা পারবা, এগুলো আমার আলাদা করে দেখানোর কিছু নেই, তোমরা নিশ্চয়ই বাকিগুলোও পারবা। যদি না পারো সবসময় তোমরা আমাকে নক করতে পারো, যে কোনো প্রয়োজনে যে কোনো কাজেই আমাকে নক করতে পারো। শেষ, আজকে তাহলে আমাদের পড়াশোনা শেষ। এখন আমরা আসি তোমাদেরকে নিয়ে কথায়। তো এখন তো এইচএসসি শেষ, তার মানে এখন তোমাদেরও এক্সামের একদম মেইন যে প্রিপারেশনটা সেটা শুরু হয়ে গেছে, বিকজ এখন ফার্স্ট টাইমাররাও এক্সামের প্রিপারেশন শুরু করেছে। সো ইউ আর নাও ইন দ্য অ্যাকচুয়াল ব্যাটল ফিল্ড। এখন তোমার অ্যাংশাস ফিল করাটা বা এখন তোমার ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। তোমার মনেই হতে পারে যে কি পড়লাম এতদিন, কি করলাম এতদিন, কি যে হবে। ব্যাপারটা মাথায় রাখো, একটা ব্যাপার খুব ভালোভাবে মাথায় রাখো, যে তুমি এতদিন যত প্রিপারেশন নিছো, তুমি ধরো এতদিন তুমি প্রিপারেশন নেওও নাই, তোমার মেইন যারা কম্পিটিটর তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়াটা শুরু করছে। তোমার মেইন কম্পিটিটর কারা? তোমার মেইন কম্পিটিটর কি সেকেন্ড টাইমাররা? না, তোমার মেইন কম্পিটিটর তো ফার্স্ট টাইমাররা। ফার্স্ট টাইমাররা কিন্তু এখন থেকে পড়াটা শুরু করছে, তাই না? তো তুমি যদি এতদিনও না পড়ে থাকো, তুমি যদি এখন থেকেও পড়াশোনাটা শুরু করো, তাহলে ইউ স্টিল হ্যাভ আ ভেরি গুড চান্স। তাই আই উড সে স্টিল জাস্ট ডোন্ট গিভ আপ জাস্ট ইয়েট। এক্সামের আগের রাত পর্যন্ত ডোন্ট গিভ আপ, এক্সামটা দিয়ে গিভ আপ, এক্সামটা দিয়ে মানে ঘুমায় যাও, সমস্যা নেই, কিন্তু এক্সামের আগের রাত পর্যন্ত ডোন্ট গিভ আপ। ইউ স্টিল হ্যাভ টাইম, ইটস ওকে টু বি অ্যাফ্রেড, জাস্ট টেক আ 1 day break, a 2 day break, gather yourself together, then start fighting again। কারণ এখনো কোনো দেরি হয়ে যায় নাই, ফার্স্ট টাইমাররা প্রিপারেশন শুরুই করছে কেবল। তুমি এখন থেকেও যদি ভালোভাবে পড়ো, খুব ইজিলি ছক্কাভাবে তুমি ভালো মেরিট নিয়ে ভালোভাবে জায়গায় চলে যেতে পারবা, বিউপি যেও সবখানে চলে যেতে পারবা। তোমার জাস্ট এই টাইমটা থেকে ভালোভাবে পড়া শুরু করতে হবে, এখন আর হেলাফেলা করা যাবে না আসলে, বুঝছো? আর তোমাদের যদি ইংলিশ নিয়ে কোনো ক্লাসে কোনো মনে করো কোয়েশ্চেন করতে পাওয়ার নাই বা কিছু, আমি বারবার করে বলে আমাকে তোমরা নক করবা, আমি তোমাদের সব ধরনের কোয়েশ্চেন, তোমার রাত 3টা বাজে তোমার যদি মনে হয় আপু এই লাইনটা বুঝতে পারছি না, তুমি আমাকে নক করবা, নো প্রবলেম, আই উইল অলওয়েজ গিভ ইউ অ্যান্সার। ওকে, সো বেস্ট অফ লাক অ্যান্ড হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।